শুভ সকাল। আমার একটা বদনাম ছিল যে আমি কোনো প্রোগ্রামে আসি না। আজকে আসলাম, হয়তো সলিমুল্লাহ চাচার ধমক থেকে বাঁচার জন্য আসছি, শোনার জন্য আসছিলাম মূলত। তো উনি আমাকে কালকে একটা মেসেজ পাঠিয়েছিলেন যে তুমি 25 বছর ধরে যে কাজ করছো তার সম্পর্কে কথা বলো। আমি ভাবলাম যে আজকে আমার ঢোল পিটাবো, কিন্তু সৈকত সাহেব যে আলোচনার টানলেন, আমার মনে হয় এখানে আমার কিছু যোগ করার আছে। আহমদ সোফার তার যে গল্প উপন্যাসগুলো, যে নাটক হোক, ছবি হোক, উনি মন থেকে এটা চাইছেন, প্রাণ থেকে চাইছেন, এটা আমি জানি। তার প্রথম গল্প নাটক হয়, সেটা হচ্ছে আশ্বাদ, এটা 85 সালে। এটা তো অভিনয় করেছিলেন আবুল হায়াত, পরিচালনা কে করেছিলেন আমার মনে নেই, কিন্তু আহমদ সোফা সেদিন খুবই মর্মাহত হয়েছিলেন। তার মনের মতো করে নাটকটা হয়নি, গল্পটা ফুটে ওঠেনি। এটা ছিল তার, এবং সেই রাত উনি ঘুমাইতে পারেন নাই। আমি দেখছিলাম তো খুব শর্টফট করছিলেন, বলছিলেন যে আমার জীবনের প্রথম নাটকটাই শেষ করে দিল। এই একটা বিষয়। সেকেন্ড আরেকটা বিষয়, তার যে আলী কেনানের উত্থান পতন। তো আলী কেনানের উত্থান পতনটা উনি ছবি করতে চাইছিলেন, এবং ওই উপন্যাসটা নিয়ে আমাকে নায়করাজ রাজ্জাকের বাসায় পাঠিয়েছিলেন। এবং উনি ভাবছিলেন যে রাজ্জাক সাহেব এই ছবিটা করবেন। অনেকদিন চলে গেল, তখন ওনাকে আমি জিজ্ঞেস করলাম, ছবিটা তো হইল না। ওই লোকটা তো ওই মেজাজের মানুষ না, মারদাঙ্গা ছবি নাই, খুবই একটা গেল। তারপরে আরও কয়েকটা তার বন্ধু ইন্দিরাজ ছবিতে সিটিতে আমি যেটা দেখলাম, যে আলী কেনার উত্থান পতনের যে নায়িকা, তো ওই নায়িকার চরিত্রে তার বন্ধু ইন্দিরা দেবীকে উনি নায়িকা করতে চাইছেন। তো ওইটাও ওখানে থেমে যায়। পরবর্তীতে একটা ছবি হয়, নাটক হয়, সেটা হচ্ছে আবু সাইদের উঙ্কার। এ নিয়ে 3বার চিত্রায়িত হলো। উনি বললেন যে দুইবার না 3বার। প্রথম হয়েছিল আবু সাইদে করেছিলাম, খুব চমৎকার একটা আমরা প্রিমিয়ার শোতে গিয়েছিলাম মুক্তিযুদ্ধ জাদুঘরে। সেখানে অনেক মানুষ ছিলেন, ডক্টর হোসেন জিল্লুর রহমানকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন উনি। ওই উঙ্কার নিয়ে অনেক আলোচনা হয়েছে, এখানে অনেক কথা আছে, তাকে এখানে আমি একটু বলতে চাই না। আরেকটা ছবি করেছিলেন শহীদুল ইসলাম খোকন তো মারদাঙ্গা ছবি করতেন। উনি আহমদ সোফা মারা যাওয়ার আগে তার কাছ থেকে এটা দিয়ে নিয়েছিলেন, ওই পারমিশন নিয়েছিলেন। পরে আমার কাছে আসছিলেন, বললেন যে মানে আমি তাকে বলছি আপনি এই ছবি করতে পারবেন না, আপনি যে মাইন্ডের ছবি করেন এটা হবে না আপনার। বলছেন আমি শেষ জীবনে একটা ছবি করতে চাই, একটা ভালো ছবি করতে চাই। তো সেটা প্রিমিয়ার শোটা উদ্বোধন করেছিলেন সর্দার ফজলুল করিম, আমি গিয়েছিলাম ওখানে। তো ছবিটাও যে ওইভাবে হয়েছে আমি বলবো না, ওখানের যেই যে মেজাজ, ঠিক সেভাবে উনিও ফুটে উঠতে পারেন নাই। পরবর্তীতে সূর্যদীপ্ত এবং হাসান শিকদার নামে দুইজনে মিলে একটা আবার নাটকটা আবার করে, ওদের উপর অসন্তুষ্ট হয়ে তারা করে। মোটামুটি তাদেরটা ভালো হয়েছে। ওইখানে আমি একটা ছোট 1 মিনিটের চরিত্রে অভিনয় করেছিলাম। এরপরে আরেকজন আমাকে এসে ধরে যে আমি ওঙ্কারের আবার নাটক করতে চাই। তার মানে ওঙ্কারটা নিয়ে মানুষের যারা পরিচালনা করে তাদের আগ্রহটা অনেক বেশি। এখানে একটা বিষয় আছে, আহমদ সোফাকে আমি একবার একটা বিষয় জানতে চাইলাম। আমি কবিতা লিখতাম, কিন্তু আমার কবিতা হইতো না।
তো আমি তাকে বলছিলাম যে কবিতা কিভাবে হয়, তখন উনি আমাকে বলেন যে প্রচুর পরিমাণে কবিতা তোমাকে পড়তে হবে। পরে একটা কথা বলেন যে আমার ওঙ্কারটা হচ্ছে একটা কাব্যগ্রন্থ। বাংলাদেশের যারা সাহিত্য পড়ে এবং জানে, বোঝে, কিন্তু ওঙ্কার বোঝার মতো 100 মানুষ তো আমি খুঁজে পাইনি এখনো। এবং যে নাটকটা তারা করে সেটা নাটক হচ্ছে না, কিন্তু ওরা শুধু ওই বোমা বোবা মেয়েটা নিয়ে টানাটানি করে, আর কিচ্ছু করে না এখানে। সেখানে আমি একটা জিনিস চিন্তা করলাম যে জিনিসটা কোথায়। ওঙ্কারের মধ্যে আপনার প্রথম সেন্টেন্সটা দেখবেন, আমার বাবার কিছু জায়গা জমি ছিল, সেটা তিনি নিজে করেননি, তার পূর্বপুরুষ থেকে পেয়েছিলেন। এই যে জায়গাটা, সেটা হচ্ছে আমার এই বাংলাদেশ, এবং শিখে অংশীদার হয়েছিলেন আমার বাবা। আর এই যে 3 অংশ, যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এটার পুরো ইতিহাসটা ওখানে আছে, পুরো ইয়ার ভিতরে, এবং রূপও করতে। এবং এটা ভারতীয় একজন লেখকও দেখলাম যে এটাকে একদম মানে মহাকাব্যের একটা সনের রূপ বলছেন উনি। তো এটা অনেকে আছে, আমি একটা লেখও লিখছি, এটা বড় একটা অংশ। তারপরে যেটা করে যে মানে ওই অলাদ চক্রটার জন্য হাবিব আমার কাছে আসছিল অনুমতি নেওয়ার জন্য। আমি বেঁকে বসে যাম, তুমি এটা পারবে না, কারণ তখন আওয়ামী লীগ সরকার এবং ওখানে অনেক কথা আছে। পরে আমি ডক্টর সলিমুল্লাহ খানের সঙ্গে কথা বললাম যে উনি এইভাবে চাচ্ছে, এটা কয় কীভাবে সম্ভব এই সময়ে, এটা কয় নিশ্চয়ই এখানে হাসানুল হক ইনু একটা ইয়ে আছে, হাত আছে। পরে আমার কাছে একটা ইয়ে নিয়ে আসে, তারা পুরো ডায়লগের একটা বিষয় নিয়ে আসে। আমি বললাম যে এইভাবে কথা, আমি দেখিয়ে দিয়েছি। পরে যখন ছবিটা হয় তখন আমি গিয়ে দেখি যে প্রথম দেখি আমার সবার কাঁধের উপর একটা ময়না টিয়া পাখি বসাই দিয়েছে, যেটা ওই উপন্যাসের সঙ্গে যায় না। এবং আমার সবার যে ঢাকা শহর যে একটা টিয়া পাখি নিয়ে ঘুরতো, ওই ছেলের মধ্যে একটা ওই যে চিন্তাধারা অন্যরকম মনে হলো। সে ওই উপন্যাসের ধারে কাছেও যায় না, মনে হচ্ছে এটা আমসভা এবং আমসভার অলাদ চক্র, এতটুকুই। ভিতরে কিছু আছে বলে আমার মনে হয় না, ওগুলো হচ্ছে একটা বিক্ষিপ্তবাদ, এটা কোনো ইয়েতে পড়ে নেই। তো এই ছিল মানে আমসভার চলচ্চিত্র ইয়া। তারপরে আমসভা মারা যাওয়ার পরে আমাকে আরেকটা, আমসভা যখন 2000 সালে আমেরিকা যায়, তখন তার হাত গল্প অবলম্বনে একটা নাটক হয়, সেটা কিন্তু ভালোভাবে ফুটে তুলতে পারে নাই। পরে গিয়াসউদ্দিন সেলিম হাত গল্পটা আবার করে এবং আমার কাছ থেকে অনুমতি নিয়ে যায়, সে আমাকে 5,000 টাকা দিয়েছিল, তখন আমি পিপিএসসি দিচ্ছিলাম। ওই নাটকটা ভালো হয়েছিল। এ হচ্ছে আমার সবার সাহিত্য নিয়ে ইতিহাস, চলচ্চিত্রের ইতিহাস। পরবর্তীতে যে কাজগুলো হয়েছে, আমর সভা যখন মারা যায় তখন আমর সভার ডকুমেন্টারি করার জন্য অনেকগুলো কাজ হাতে নেয় অনেকে। তার মধ্যে ছিল লতা আহমেদ নামে এক ভদ্র মহিলা। তিনি আমর সভার যেখানে যেখানে মানে ভিডিও আছে, অডিও আছে, ইয়ে আছে, সবগুলো সংগ্রহ করে একেবারে বাজারটা একদম ইয়ে করে খালি করে দেয়। এবং পরবর্তী সে কাজটা করে নেই, এবং আমর সভার যত সর্বনাশের মূলটা তিনি করে গেছেন। এখন পর্যন্ত আমরা তার কোনো ভিডিও অডিও আমরা কোথাও পাচ্ছি না। হয়তো 8টা তার কণ্ঠের গান আমি অনেক কষ্ট করে ইয়া করছিলাম, কী বলে এটাকে উদ্ধার করেছিলাম, সেটা আছে। আরেকটা ভিডিও আছে, এটা ডক্টর হোসেন জিল্লুর রহমানের কল্যাণে। এটা হচ্ছে আমরা আপৎকালীন স্কুল নামে একটা স্কুল করেছি সাকারি বাজার স্কুলে, ওই স্কুলে ওই ভিডিওটা এখন আমসভাকে আমরা দেখতে পাই, এর বাইরে কিছু নাই। পরবর্তীতে যেটা ইয়াটা করলো ওই যে সন্দীপ বিশ্বাস পরবর্তীতে তাই সে একটা ডকুমেন্টারির জন্য এগিয়ে আসছে। সেটা সে প্রচুর মানুষের ইন্টারভিউ নিয়েছে, আমি ছিলাম, তাকে যতদূর পেরেছি আমি সাহায্য সহযোগিতা করছি। এবং তার কাজটা কী হবে, যেহেতু নায়ক নাই, তার ছায় টেনে হয়তো তাই করতে হবে, হয়তো কাগজপত্র তার যেখানে যাইতো, যারা তাকে চিনত ওই ধরনের। এটিও যে কতটুকু ভালো কাজ হবে, হয়তো যেহেতু আমার সব বেছে নেই, হয়তো আমি একটু অতিরঞ্জিত বা কথা বলতে পারি তাকে নিয়ে। এখন তো আমাদের ফেসবুকে কল্যাণে আমি যতটুকু জানি আমসভাকে নিয়ে যত কথা হয়, মানে মূল কথার চাইতে অমূলের কথা অনেক বেশি। আমাকে অনেকদিন ফাইট দিতে হয়েছে, এখন অনেকটা বন্ধ হয়েছে। আমসভা অমুক তমুক হ্যান ত্যান, আমসভাকে সেখানে ইয়া করতে চাইছিল, ওই যে শিক্ষামন্ত্রী করতেছিল, জার্মানির ইয়া করতে অমুক তমুক দিতে, অনেক ধরনের গল্প আমসভাকে নিয়ে হয়। তো এইগুলোর বিরুদ্ধে আমাকে ফাইট দিতে হয়েছে। তো
তো এই পর্যন্ত আমি চলচ্চিত্রে, এটা আমার বলার কথা ছিল না, যেহেতু এটা বিষয়টা চলচ্চিত্রের বিষয় আসছে এই জন্য জিনিসটা তুলে ধরা। আরেকটা জিনিস, আমি অনেকদিন ধরে আমদ সোফাকে নিয়ে কাজ করি। আমদ সোফা মারা গেছে প্রায় আজকে 24 বছর দুযুগ হয়ে গেছে। প্রথম আমি বোধহয় কাজ করেছিলাম তার রচনাবলী নিয়ে শুরুটা করেছিলাম, এবং খুব কষ্ট পেয়েছি, আমি অনেক কিছু হারাইছি আমি জীবন থেকে। এরপর আমি বোধহয় আমদ সোফাকে নিয়ে প্রায় 24টার মতো সম্পাদনার কাজ করেছি, 24টা। তারপরে তাকে নিয়ে 5টা বই লিখেছি, একটা অনুবাদ করেছি, আর বেশ কিছু কাজও করেছি। সম্প্রতি আমি কিছু কাজ করলাম, সরকার চেঞ্জ হয়েছে, আমি দেখলাম যে শেখ মুজিবকে নিয়ে অনেক কথা হচ্ছে, কেউ পক্ষে কেউ বিপক্ষে, একবারে দোলাই দিচ্ছে, ইয়ে দিচ্ছে। যে কথাগুলো এখন হচ্ছে পক্ষে বিপক্ষে, এগুলো কিন্তু আমদ সোফা কিন্তু 72 সালের থেকে বলে আসছে। আমদ সোফা কখনো এক পেশে কথা কখনো বলে নাই। আমদ সোফার একটা বই ছিল শেখ মুজিব এবং অন্যান্য প্রবন্ধ, সেখানে 2টা প্রবন্ধ ছিল। পরবর্তীতে আমি যখন আমদ সোফাকে নিয়ে কাজ করতে গেলাম, ওই যে রচনা বলি, তখন আমি বিভিন্ন পত্রিকা বিভিন্ন জায়গায় অনেকগুলো আর্টিকেল পাই শেখ মুজিবের উপরে। সেই লেখাগুলো নিয়ে আমি একটা বই করেছি, সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ মুজিব। এটা আমি ডক্টর সলিমুল্লাহ খানকে উৎসর্গ করেছি, যার যদি আমদ সোফা বেঁচে থাকলে একটা বই অবশ্যই ওনাকে উৎসর্গ করতেন। তো এটা করতে গিয়ে আমি আর একটা কাজ করেছি, সেটা হচ্ছে যে মানে ভারত নিয়ে আমদ সোফার প্রচুর লেখা আছে। এখন যে উনি যে বলে গেছেন, আমি তার সঙ্গে একমত হতে পারছি না। আমদ সোফা কখনো ভারত বিদ্বেষী ছিলেন না, আমদ সোফা কখনো আওয়ামী লীগ বিদ্বেষী ছিলেন না, মুজিব বিদ্বেষী ছিলেন না। আমদ সোফা হচ্ছে বাবার আসনে বসে মানে বিচার করার মতো একজন লেখক। যেটা ভালো সেটাও বলতেন, খারাপ যেটা মান্দায় মুদ্রায় রিপিট টুপিট 2টা দেখার মানসিকতার লেখক ছিলেন আমদ সোফা। আমি বর্তমানে একটা বই বের করছি, প্রাপক আহমদ সোফা, সেখানে 117 জন লেখকের চিঠি আছে, তার মধ্যে 263টা লেখক চিঠি। তার মধ্যে আমি দেখলাম ভারতের লেখকের চিঠি আহমদ সোফার কাছে বেশি, এবং আহমদ সোফার সঙ্গে এখানে যত লেখকের সঙ্গে উঠা বসা, তার সাথে ভারতের লেখকের সঙ্গে উঠা বসা আহমদ সোফার সঙ্গে বেশি, এবং তাদের সঙ্গে সাহিত্যের যে আদান প্রদান, সেটা একটা বিষয়। এবং যেটা আমদ সোফাকে বলা হয় যে আমদ সোফা ভারত বিদ্বেষী, এটা বোধহয় মোটেও ঠিক না। আমদ সোফা এই আনন্দবাজারের বিরুদ্ধে লেখছে, পশ্চিমবাংলার যে তারা যে বিভিন্ন ধরনের ইয়েগুলো করতে, যে এমনকি কংগ্রেস সরকার, বিজেপি সরকার, এদের বিরুদ্ধে লিখছে, তাদের সমালোচনা, বিরুদ্ধে ঠিক না, সমালোচনা করেছে। এবং আমি একটা জিনিস লক্ষ্য করেন যে আমদ সোফার জীবনের যত এক এক বিষয় লিখছে, ওই ভারত বিষয়ে বেশি লিখছে। এখানে হয়ে গেছে একটা বিষয় যে আমদ সোফা ভারত বিদ্বেষী। আরেকটা জিনিস, আমি আরেকটা বই করছি, সেটার নাম দিয়েছি লড়াই। এই লড়াই নামটা আমি দিইনি, এটা ডক্টর সলিমুল্লাহ খানে আমাকে ডাক দিয়েছেন। লড়াইটার মধ্যে আরেকটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে ওই বাংলা একাডেমি নিয়ে অনেক কথা হয় আমাদের এখানে, অনেকই হয়। আমদ সোফা তো বাংলা একাডেমি ফাইট দিচ্ছে অনেক বছর ধরে, সে স্বাধীনতার পর থেকে, আগে থেকে। বাংলা একাডেমি অনেকগুলো লেখা আছে, বই মেলা নিয়ে লেখা আছে, আমাদের সাহিত্যিক যে মানে যেভাবে যে নানা ধরনের ওদের যে প্রতিবাদের অনেকগুলো লেখা নিয়ে আরেকটা বই আছে, এটা হচ্ছে লড়াই। তারপর আরেকটা বই আমি করছি প্রিয় সফা, সেটা সিটি আঙ্গিক একটা উপন্যাস। আর একটা হচ্ছে আমি প্রাপক আহমদ সোফা। প্রাপক আহমদ সোফাটা খুব ইন্টারেস্টিং একটা বই, যে এটাতে প্রায় ওই বললাম 117 জন লেখকের, এবং অনেকের একাধিক চিঠি আছে। এবং এই চিঠিগুলো যে আমদ সোফাকে আমরা হয়তো যে তথ্যগুলো আমরা জানতাম না, নানাভাবে বিক্ষিপ্ত ব্যবস্থায় ওখানে অনেক তথ্য আমরা পাবো, এবং ভবিষ্যৎ গবেষকদের জন্য একটা পথ খোলা হবে বলে আশা করি। তো এই পর্যন্ত অনেকে কথা বলবেন, অনেক দেরি হয়ে গেছে আসলে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।